নমস্কার বন্ধুরা, কথক কৌশিকের গল্পের আসরে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আজ আপনারা শুনবেন সাহিত্যিক প্রেমাঙ্কুর আতর্থীর লেখা মঙ্গল মঠ। আমাদের আড্ডার দেশজোড়া নাম ডাক ছিল। সেখানে যে এসে আধ ঘন্টার জন্য বসেছে তাকেই বলতে হয়েছে, হ্যাঁ, একটা আড্ডার মতন আড্ডা বটে। এক একটি লোকের হালচাল এক এক রকমের। কোনো দুটি লোকের স্বভাবে মিল পাওয়ার জো ছিল না। তবে এক জায়গায় আমাদের সবারই মিল ছিল, আমরা সবাই ছিলুম লক্ষ্মী ছাড়া। হাড় লক্ষ্মী ছাড়া না হলে সেখানে কেউ পাত্তা পেত না। লোকে এই আড্ডার নাম দিয়েছিল লক্ষ্মী ছাড়ার দল। ভৈরবচন্দ্র ছিলেন আমাদের মধ্যে সব থেকে বাবু। শান্তিপুরে ধুতি, রেশমের ফতুয়া, ঢাকাই আদ্যির পাঞ্জাবি, ভালো বার্নিশের লপেটা এসব ছাড়া সে এক পাও নড়ত না। তার এইসব বিলাসিতার বিরুদ্ধে আমাদের বলবার কিছু ছিল না। তবে তার মাথার সেই শাঁস বের করা থাক কাটা চুল ছাঁটা দেখলেই আমাদের মেজাজ যেত চটে। ভৈরবকে এই চুল ছাঁটা সম্বন্ধে কিছু বলতে গেলেই সে বলতো, লোকের স্বাধীন ইচ্ছার বিরুদ্ধে দাঁড়ানো তোমাদের কেমন একটা বদ অভ্যেস। বিলাসকুমার ছিল ভৈরবের ঠিক উল্টো। সে পরত গেরুয়া বসন, মুক্ত কচ্ছ, ন্যাড়া মাথা, খালি পা। বিলাস দিন কতক সন্ন্যাসীও হয়েছিল। সম্প্রতি জঙ্গল ছেড়ে আবার সে শহরবাসী হয়েছে। হঠাৎ তার এই মত পরিবর্তনের কারণটা আমাদের কাছে ব্যক্ত করেনি। বাইরে এদের যেমন পার্থক্য ছিল, তেমনি অন্তরেও তারা দুই বিভিন্ন ভাবের রাজ্যে বিচরণ করত। ভৈরবের মুখে ছিল দিন রাত বেদান্তের ছড়াছড়ি। শান্তিপুরে ধুতির কোঁচানো কোঁচাটি বাঁ হাতে আলগোছে ধরে যখন সে বেদান্তের ব্যাখ্যা করত, তখন সেটা শুনবার না হোক একটা দেখবার জিনিস হতো বটে। আবার ওদিকে গেরুয়া বসন পরা বিলাস যখন ন্যাড়া মাথা দুলিয়ে চারবাক দর্শনের সরল অর্থ ও ভাষ্য জুড়ত, তখন আমাদের আড্ডাধারী অতুল চারবাকের একজন উঁচুদরের শিষ্য হয়েও চঞ্চল হয়ে বলে উঠত, বিলাসদা, একটু সামলে। মহেন্দ্রর বয়স ছিল প্রায় ৭০। আমরা সবাই তাকে দাদা বলে ডাকতুম। ভৈরব ও বিলাসের অন্তর্বাইরের এই তারতম্য নিয়ে যখন আমাদের মধ্যে কথাবার্তা হতো, মহেন্দ্রদা তখন বলতো, কি জানিস, ওরা মাঝে মাঝে পাষাণ ভেঙে দাঁড়িপাল্লাটাকে ঠিক করে নেয়। এত রকমের লোক থাকা সত্ত্বেও রোজই একসঙ্গে মেলামেশার জন্য আড্ডা মধ্যে মধ্যে বৈচিত্র্যহীন হয়ে পড়ত। সেই সময় আমরা যে যার এক এক দিকে চলে যেতুম। দিন কয়েক আড্ডা ঘরের দরজায় চাবি পড়ত। ঠিক এমনি একটা সময় যখন সবারই মনে পালাই পালাই ডাক দিতে আরম্ভ করেছে, সেই সময় একদিন ভৈরবচন্দ্র নতুন বেশে আড্ডায় এসে হাজির হলেন। আমরা তো তার চেহারা দেখে একেবারে অবাক। তার মাথায় সেই ১ আনা ১৫ আনা চুল কি করে চৌকস হয়ে কদম ছাঁটে পরিণত হয়েছে। গায়ে ফিনফিনে আদ্যির পাঞ্জাবির বদলে একটা মোটা কুর্তা, আর তার উপরে একখানা বোম্বাই বিছানার চাদর। পরনে একখানা মোটা থান ধুতি, পায়ে সাদা বেলোয়ারি চামড়ার একজোড়া চটি, আর হাতে শঙ্কর দর্শনের একখণ্ড। ভৈরব বললে, ব্যাস, সংসারের সঙ্গে তার ইতি হয়ে গেল। সে শিগগিরই হিমালয়ের মঙ্গল মঠে সেবক হয়ে সেখানে চলে যাচ্ছে। মঙ্গল মঠের প্রতিষ্ঠাতা একজন ঘোরতর অদ্বৈতবাদী ছিলেন। তার মনের মধ্যে এখন এই দ্বৈতাদ্বৈতের ভয়ানক লড়াই চলেছে। সেই সন্দেহটা কেটে গেলেই একদিন সে বেরিয়ে পড়বে। ভৈরবের মুখে এইসব লম্বা চওড়া কথা ইতিপূর্বে আমরা অনেক শুনেছি, কিন্তু তেমন মনোযোগ কখনো দিইনি। আমরা জানতুম দুনিয়া শুদ্ধ লোক মিথ্যেবাদী, আর আমরা সত্যবাদী। ওসব দ্বৈতবাদী, অদ্বৈতবাদী, মায়াবাদীর ধার কখনো ধারতুম না। মহেন্দ্রদাদা বলতো, ওগুলো মিথ্যেবাদীদেরই নামান্তর মাত্র। আমাদের এই অবহেলায় ভৈরবচন্দ্র কিছুমাত্র বিচলিত না হয়ে দিনে দিনে আরও উৎসাহিত হয়ে উঠছে দেখে আমরা তাকে ভণ্ড বলে ডাকতে আরম্ভ করে দিলুম। প্রথমে দিন কয়েক সে এই ডাকে কিছুমাত্র আপত্তি জানায়নি। তারপর হঠাৎ একদিন ঘোরতর আপত্তি জানিয়ে বললে, হ্যাঁ, আড্ডায় আসা তাহলে ত্যাগ করতে হলো। ভৈরবের আপত্তির মূলে একটু ইতিহাস ছিল। একদিন আমরা তাকে ভণ্ড বলা মাত্র
নফর তার প্রতিবাদ করে বললে, কেন তোমরা ওকে ভণ্ড বলো? নফরটা ছিল কিন্তু ভণ্ড চূড়ামণি। তার মন ভাবত এক কথা আর মুখ বলতো আর এক কথা। তার এই অসাধারণ গুণের জন্য আড্ডা থেকে সর্ববাদী সম্মতিক্রমে তাকে উপাধি দেওয়া হয়েছিল অন্তঃসলীলা। সে এইরকম করে একজনের পক্ষ নিয়ে তাকে গরম করে দিত। তারপর তর্ক অর্থাৎ ঝগড়াটি যখন বেশ পাকিয়ে উঠত, তখন নিশ্চিন্ত মনে অন্য লোকের সঙ্গে গল্প জুড়ত। নফরের কথা শুনে আমাদের সত্যিই মনে হয়েছিল, তাই তো ভৈরবকে ভণ্ড বলাটা বোধহয় উচিত হচ্ছে না। তাই তাকে একটু আপ্যায়িত করবার জন্য আমরা বললুম, ভয় নেই ভৈরব, ও ভণ্ড সাজতে সাজতে সাধু হয়ে যায়। নফর বললে, কখনোই না। নফরের কথা শুনে ভৈরব আরও উৎসাহিত হয়ে উঠল। সে বললে, অসত্য যার ভিত্তি তার ওপরে কখনো কোনো ভালো কাজ হতে পারে না। তর্কটি জমিয়ে দিয়ে নফরচন্দ্র সরে পড়লেন। ভৈরব তখন সংস্কৃত, বাংলা, হিন্দি, ইংরেজি বয়েদ ছেড়ে তার কথার সত্যতা প্রমাণ করবার চেষ্টা করতে লাগল। বিলাস এক মনে দেওয়ালে ঠেস দিয়ে আফিংয়ের নেশায় ঢুলছিল। থেকে থেকে তার মাথাটা কোলের ওপর লুটিয়ে পড়ছে, এই রকম অবস্থা। হঠাৎ ভৈরবের একটা হুঙ্কারে সে চমকে উঠে বললে, ব্যাপার কি? ভৈরব এত চেঁচাচ্ছে কেন হে? ভৈরবের মুখে তর্কের কারণ শুনে বিলাস বললে, আচ্ছা, আমাদের পক্ষে যদি আমরা প্রমাণ খাড়া করে দিতে পারি। ভৈরব বললে, তাহলে অন্তত তর্কে হেরে গেলুম এটা স্বীকার করব। বিলাস বললে, তবে শোনো। আমরা বিলাসকে ঘিরে গোল হয়ে বসলুম। অতুল মনে করলে বিলাস হয়তো চারবাক দর্শনের কোনো একটা অপ্রকাশিত অধ্যায়ের ব্যাখ্যা শুরু করবে। তাই সে একটু ভয়ে ভয়ে বললে, বিলাসদা একটু আসতে ভাই, বাড়ির ভেতর যেন শুনতে না পায়। বিলাস বলতে লাগলো, তোমরা সবাই জানো যে জপেন আমার সহোদর, কিন্তু তা নয়। আমি বাপের এক ছেলে, জপেনও বাপের এক ছেলে। আমরা দুজনে মাস্তুতো ভাই। আমার মাতামহ গোষ্ঠী খুব ধনী ছিলেন। আমি যে আজ চারবাক দর্শনে এত বড় একজন পণ্ডিত হয়ে উঠেছি, এই পাণ্ডিত্য বংশ পরম্পরায় আমি আমার মাতামহের দিক থেকে পেয়েছি। তবে তাঁরা চারু বাক্যগুলির সঙ্গে চারু কার্যগুলিকেও বেশ সুচারুরূপে সম্পন্ন করতেন। বাক্য কার্যবিজ্ঞানের প্রথম এবং সর্বপ্রধান স্বতঃসিদ্ধ হচ্ছে ওই দুটো জিনিসের মিলন যেখানে, সেইখানেই অনর্থপাত। এক্ষেত্রেও সে নিয়মের ব্যতিক্রম হয়নি। মাতামহের পূর্বপুরুষেরা এই বাক্যগুলিকে কার্যে পরিণত করে করে তাদের বিশাল বিষয়ের বোঝাটি যখন আমার মাতামহের পিঠের উপর চাপিয়ে দিয়ে সরে পড়লেন, তখন দেখা গেল বিষয়ের খোলসটি ঠিক আছে বটে, কিন্তু তার ভেতরটাই ঘুণ ধরে গেছে। মাতামহের পুত্র সন্তান ছিল না। গরিবের ঘরে দুই মেয়ের বিয়ে দিয়ে জামাইদের তিনি নিজের বাড়িতে এনে রেখেছিলেন। জামাইরা গরিবের ছেলে। বড়লোক শ্বশুর বাড়িতে এসে দুদিনেই তাদের বুনিয়াদি চালচলন আয়ত্ত করে ফেললেন। আয়ত্ত করলেন বটে, কিন্তু গরিবের হাড়ে তাদের সেটা সহ্য হলো না। কাজেই আমাকে আর জপেন্দাকে জ্ঞান হবার আগেই পিতৃহীন হতে হয়েছিল। আমাদের মাতামহ মারা যাবার আগেই মার আর মাসিমার মৃত্যু হয়েছিল। তাই দাদামশায়ের মৃত্যুদিনেই পাওনাদারদের হাতে বাড়িখানা ছেড়ে আসবার সময় নিজের ভাবনা ছাড়া আর কারো ভাবনা ভাবতে হয়নি। আগেই বলেছি, পিত্রালয় কখনো দেখিনি। দাদামশায়ের বাড়িকেই নিজের বাড়ি বলে জানতুম। তার প্রত্যেক থাম, এমনকি প্রত্যেক ইটখানার সঙ্গে আমাদের দুই ভাইয়ের এমন পরিচয় ছিল যে কেউ যদি আমাদের চোখ বেঁধে দিয়ে বাড়ির মধ্যে নিয়ে যেত, তো আমরা দেওয়াল স্পর্শ করে বলে দিতে পারতাম, এটা ঠাকুর দালান, এটা দাদামশায়ের বসবার ঘর। ছেলেবেলার এই খেলাঘর যেদিন ছাড়তে হলো, সেদিন আমি চোখের জল ধরে রাখতে পারিনি। আমার চোখে জল দেখে জপেন্দা সেদিন বলেছিল, চলে আয় বিলে, কাঁদিসনি, আমি বেঁচে থাকলে তোকে 50খানা বাড়ি বানিয়ে দেব। সেই দিন থেকে কিন্তু জপেন্দার সঙ্গে আমার ছাড়াছাড়ি হয়ে গেল। আমার বাবার দুই সহোদর ছিলেন, তাঁরা আমায় নিয়ে গেলেন। জপেন্দার পিতৃপুরুষের কেউ ছিল না, তাকে নিতেও কেউ এলো না। সেই বয়সে সে যে কোথায় গেল, কার কাছে আশ্রয় নিলে, তা জানি না। এই ব্যাপারে 10-12 বছর পরের কথা বলছি।
আমি তখন লেখাপড়া ছেড়ে দিয়ে কোনো একটা সওদাগরি আপিসে 25 টাকা মাইনের কেরানিগিরি করি। একদিন গড়ের মাঠে কিসের একটা মেলা দেখতে গিয়ে জপেন দাদার সঙ্গে দেখা। তাকে দেখে তো আমি চিনতেই পারিনি। তার দুই হাতে গোটা 10 ক্ষীরের আংটি, ঘড়ির চেন, সোনা বাঁধানো ছড়ি। দাদা জিজ্ঞেস করলে, বিলে কি করছিস? 25 টাকা মাইনের চাকরি করি শুনে সে বললে, দূর দূর, চাকরি ছেড়ে দিয়ে আমার সঙ্গে বেরুতে আরম্ভ কর। বিশ্বাস করতে পারি এমন একটা লোক পাইনে বড় মুশকিলেই পড়েছি। মেলায় একটুখানি ঘুরে তার গাড়িতে গিয়ে উঠলুম। প্রকাণ্ড কালো ঝুড়ি। গাড়ির পাদানিতে পা দেওয়া মাত্র ভেতরে বিজলি বাতি জ্বলে উঠল। আমার তো দেখে শুনে তাক লেগে যাবার উপক্রম হলো। একটুখানি পরে গাড়িখানা একটা প্রকাণ্ড ফটক পার করে এক বাড়ির মধ্যে ঢুকল। প্রাসাদের মতন বাড়ি, যেমন বাড়ি তেমনি তার আসবাবপত্র। জপেনদা বললে, কোনো এক ইংরেজের সাজানো বাড়ি সে কিনেছে। দাম কত? 25 না 50 লাখ কত বললে ঠিক মনে নেই। দাদার সঙ্গে অনেক কথা হলো। সে দালালিতে বিস্তর পয়সা রোজগার করে, তবে তার একজন সহকারী না হলে আর চলছে না। বিশ্বাস করে কার হাতেই বা কাজের ভার দিয়ে নিশ্চিন্ত হয়? মাস্তুতো ভাই হলেও আমি তার সহোদরেরই মতন, ইত্যাদি নানা কথাবার্তার পরে সে বললে, কি খুড়োদের ওখানে পড়ে আছিস, আমার এখানে চলে আয়। 2 ভাইয়ে মিলে আবার আগের মতন থাকা যাবে। পরদিন খুড়োদের সঙ্গে সম্পর্ক চুকিয়ে দিয়ে দাদার বাড়িতে চলে এলুম। 2-1 দিনের মধ্যেই তার সঙ্গে মোটর গাড়ি করে কাজে বেরুতে আরম্ভ করা গেল। দাদা 2 হাতে পয়সা রোজগার করত। আমাকে পেয়ে তার রোজগার আরও বেড়ে গেল। 2 ভাইয়ে মিলে আপিস খোলা হলো। দালালিটা ছিল আমাদের প্রধান ব্যবসা, তবে তার সঙ্গে জাল, জোচ্চুরি, বাটপাড়ি, জুয়া, ঘোড়দৌড় ইত্যাদি অনেক রকমের পয়সা উপায় হতে লাগলো। দাদা বলতো, দুনিয়াময় পয়সা ছড়ানো রয়েছে রে, শুধু কুড়িয়ে নিতে জানতে হয়। বছর 2-1-এর মধ্যে ধনী বলে আমাদের নাম জাহির হয়ে গেল। ব্যবসা অর্থাৎ জোচ্চুরিতে আমরা যে অদ্বিতীয় সে কথা শহরের আপামর সবাই জেনে গেল। পয়সা যে কিরকম আমদানি হতে লাগলো তা বললে তোমরা বিশ্বাসই করতে পারবে না। এক দিন আমরা লাখ টাকা পর্যন্ত রোজগার করেছি। যেমন আমদানি প্রত্যহ তেমনি অজস্র পয়সা খরচও করতুম। রোজ রাত্রে আমাদের বাড়িখানা যেন ইন্দ্রপুরী হয়ে থাকত। শ্যাম্পেনের ফোয়ারা, বাইজির নাচ গান আর বন্ধু বান্ধবদের হাল্লায় সেই প্রাসাদের মতন বাড়িখানা একেবারে জমজম করত। কোথায় কোন দেশে এক বাইজি ভালো নাচতে পারে, কোন রাজার কাছে একজন ভালো গাইয়ে আছে, এইসব খবর জুটিয়ে আনবার জন্যে আমাদের মাইনে করা মোসাহেব ছিল। তারা সব খবর আনত, আর যত টাকা লাগে তাই দিয়ে তাদের নিয়ে আসা হতো। নবাব সিরাজউদ্দৌলা লক্ষ টাকা মুজরা দিয়ে দিল্লি থেকে ফৈজি বিবিকে আনিয়েছিল শুনে তোমাদের তাক লেগে যায়। আর আমাদের ইতিহাস যখন লেখা হবে তখন দেখো লক্ষ টাকা মুজরা দিয়ে ওরকম 10টা বাইজি আমরা আনিয়েছি। আজকে আমার এই শিরিষ কাগজের মতো মোলায়েম গায়ের চামড়া দেখে তোমরা সব ঠাট্টা করো। একদিন দুধ আর গোলাপ জল দিয়ে এই চামড়া পরিষ্কার করা হতো, আর এর পালিশ ঠিক রাখবার জন্য কত রকমের যে মলম লাগানো হতো তার নাম করতে গেলে এখন একটা বড় অভিধান হয়ে যাবে। তা ব্যবসা যত জোর চলতে লাগলো, জাল জুচ্চুরিতেও ততই পাকা হতে লাগলুম। ওই মাস্তুতো ভাইয়ের সম্বন্ধ নিয়ে যে একটা বচন প্রচলিত আছে, লোকে আমাদের 2 ভাইকে দেখিয়ে সেই বচনের সত্যতা প্রমাণ করত। একবার দাদার একটা চালের ভুলে আমাদের ভয়ানক লোকসান হয়ে গেল। এই ব্যাপারে ব্যাংকে যা কিছু নগদ ছিল তার বাড়িখানা চলে গেল। টাকা যেমন জলের মতো আসতো তেমনি জলের মতন বেরিয়েও গেল। লোকসান সামলে একটু দাঁড়াতে না দাঁড়াতে আবার লোকসান খেলুম। লোকসানের সময় লোকের মাথা ঠিক থাকে না। বুড়ো ঘাগি ব্যবসাদারেরাই ডিগবাজি খায়, তো আমাদের দুজনের কারুরই তখন 30 পার হয়নি। জাল জোচ্চুরি, বাটপাড়ি ইত্যাদিতে কোনো দিক সামলাতে না পেরে একদিন আমরা দুজনে পাওনাদারদের ফাঁকি দিয়ে সরে পড়লুম। দাদার এক মারোয়ারি বন্ধু বড় বাজারে থাকতো। তার বাড়িতে মাস কয়েক গা ঢাকা দিয়ে বসে থেকে একদিন সন্ধেবেলা দুজনে বেরিয়ে পড়া গেল।
পালিয়ে কোথায় যাওয়া হবে সেটা দাদা আগেই ঠিক করে রেখেছিল। আমি জিজ্ঞেস করাতে সে একটা ধমক দিয়ে বললে, কিছু জানতে চাস না এখন, সোজা চলে আয়। দুজনে সন্ন্যাসীর ভেক নিয়ে গোরক্ষপুরের দুখানা টিকিট কিনে রেলে উঠে বসল। দিন দুই পরে এক সন্ধেবেলা গোরক্ষপুরে নেমে এক ধর্মশালায় রাতটা কাটিয়ে পরদিন সকাল থেকে আমরা হাঁটতে আরম্ভ করল। দাদার হালচাল দেখে মনে হলো তার এসব রাস্তা যেন বেশ চেনা আছে। খানিকক্ষণ হাঁটার পর আমি আবার তাকে প্রশ্ন করায় সে বললে, আমাদের প্রায় 7 দিন হাঁটতে হবে। হিমালয় পাহাড়ে স্বামী সচ্চিদানন্দ নামে এক সন্ন্যাসী আছেন, আমরা গিয়ে তাঁর শিষ্য হব, সেইখানেই থাকব। ভাবলুম এ মন্দ হলো না, অনেক পাপ করা গেছে, এবার সন্ন্যাসী হওয়া যাক। কয়েকদিন অনবরত হেঁটে আমরা সচ্চিদানন্দ স্বামীর মঠে গিয়ে পৌঁছলাম। চারিদিকে ছোট বড় পাহাড় সব আকাশ ফুঁড়ে উঠেছে। তারই মাঝখানের উপত্যকায় ছোট্ট খান কয়েক বাড়ি, সন্ন্যাসীদের থাকবার মতন জায়গা বটে। দাদা তো গিয়েই আর কোনো কথাবার্তা না বলে সচ্চিদানন্দের পা দুটো জড়িয়ে ধরে বললে, প্রভু, আমরা মহাপাপী, আমাদের কি উদ্ধার হবে না? স্বামীজি তখন কি একটা বই পড়ছিলেন। দাদা ওরকম হাউমাউ করে গিয়ে পায়ের ওপর পড়াতে তিনি চমকে 10 হাত পিছিয়ে গেলেন। তারপর তীক্ষ্ণ দৃষ্টিতে আমাদের দিকে কিছুক্ষণ চেয়ে থেকে একটু হেসে বললেন, বৎস, তোমাদের কিছু ভয় নেই, অনুতাপে পাপের ময়লা কেটে যায়। তোমাদের অনুতাপ এসেছে, কিচ্ছু ভয় নেই। সন্ন্যাসী সচ্চিদানন্দ অদ্ভুত লোক ছিলেন। যেমন তার গৌরবর্ণ সুবিশাল দেহ, তেমনি তার কণ্ঠস্বর। তার কণ্ঠস্বরে এমন একটা মোহিনী শক্তি ছিল যে একবার শুনলেই মোহিত হয়ে যেতে হতো। কি তার গভীর জ্ঞান, অথচ শিশুর মতন সরল। বক্তৃতা করবার তাঁর যে অদ্ভুত ক্ষমতা দেখেছি, আজ পর্যন্ত তা কারও দেখিনি। মঠে আমরা 5-7 জন সেবক ছিলুম। সকালবেলা ঘণ্টা কয়েক শাস্ত্রপাঠ হতো, তারপর আর কোনো কাজ ছিল না। আমরা যে যার পাহাড়ে পাহাড়ে ঘুরে বেড়াতুম। আমাদের মঠ থেকে দূরে একটা পাহাড় দেখা যেত, তার মাথায় সবসময় বরফ জমে থাকত। পাহাড়িরা এই পাহাড়টার নাম দিয়েছিল সতী। এই সতী নানা ছলে আমাকে এই পাহাড়ের বুকে আঁকড়ে রাখবার চেষ্টা করত। তার দিকে যখনই তাকিয়েছি তখনই দেখেছি সে নতুন সাজে সেজে রয়েছে। সকালে সূর্য উঠবার আগেই তার চূড়োটা সলজ্জ নববধূর মুখের মতন গোলাপি রঙে রঙিন হয়ে উঠত। আমার মনে হতো মহেশ্বরের প্রথম প্রণয় সম্ভাষণে নববধূ সতী যেন লজ্জায় রাঙা হয়ে উঠেছে। কোনো কোনো দিন দুপুরবেলা সূর্যের লাল রশ্মি পড়ে পাহাড়টা এত লাল হয়ে উঠত যে তার দিকে চাওয়া যেত না। সে সময় তার চেহারা দেখে মনে হতো যেন দক্ষের দরবারে সতীদেবী পতিনিন্দা শুনে ক্রোধে লাল হয়ে উঠেছে। এখনই তার ব্রহ্মরন্ধ্র ফেটে প্রাণটা বেরিয়ে যাবে, আর তার বুকে তরল আগুন চারিদিকে ছিটিয়ে পড়ে পৃথিবীতে প্রলয় কাণ্ড শুরু হবে। অমাবস্যার অন্ধকারে যখন পৃথিবীর আর কিছুই দেখা যেত না, তখনও তার দিকে চেয়ে দেখেছি, মনে হয়েছে সতী যেন একটা গাঢ় নীল রঙের ওড়নায় সর্বাঙ্গ ঢেকে কার সন্ধানে বেরিয়ে পড়েছে। ওড়না ভেদ করে ধবধবে সাদা রং ফুটে বেরিয়েছে। ক্রমে এই মঠ আর দূরের ওই সতী আমার সমস্ত মন প্রাণ গ্রাস করে ফেলতে লাগল। আমার অতীত যেন আমার মন থেকে মুছে যেতে আরম্ভ করল। কয়েকদিন আগেই আমি যে একটা মস্ত শয়তান, মস্ত জোচ্চুর ছিলুম, সে কথা আমি নিজেই ভুলে যেতে লাগলুম। সময় সময় আমার মনে হতো যে আমি যেন চিরকাল এই পাহাড়ের কোলেই বেড়ে উঠেছি। আমার চারিদিকে এই যে ছোট বড় সব পাহাড়, ওরা আমারই আত্মীয়। আমারই মতন একদিন তারাও এই বুকে খেলে বেড়াতো। হঠাৎ কোন জাদুকরের মায়াদণ্ডের স্পর্শে তারা এরকম নিশ্চল অসাড় হয়ে পড়েছে। আবার কবে কে এসে সোনার কাঠি ছুঁয়ে তাদের জাগিয়ে দেবে সেই আশায় তারা দিন গুনছে। দাদার কিন্তু সেখানে গিয়েও কোনো পরিবর্তন হলো না। সে রোজ সন্ধেবেলা আমাকে দিয়ে আফিং আনিয়ে খেত। পাহাড়িদের ঘরে গিয়ে তাদের সঙ্গে রকম বেরকমের নেশা করত। তাছাড়া আমি তার সঙ্গে মাঝে মাঝে 2-1টা পাহাড়ি মেয়েকেও দেখেছি।
অবশ্য সচ্চিদানন্দ কিংবা তার কোনো শিষ্য ঘুণাক্ষরে এ বিষয়ে জানতে পারত না। বরং সে দিন কয়েকের মধ্যেই স্বামীজির প্রধান শিষ্য হয়ে দাঁড়াল। সচ্চিদানন্দের নিয়ম ছিল যে 5 বছর অন্তর তার প্রত্যেক শিষ্যকে তার কাছে জীবনের পাপ স্বীকার করতে হবে। আমরা সেখানে থাকবার কিছুদিন পরে সেই পাপ স্বীকারের দিন এগিয়ে এলো। সেদিন মঠে নিজেদেরই মধ্যে একটা উৎসব করা হতো। পাপ স্বীকারের ব্যবস্থা শুনে আমি তো চঞ্চল হয়ে উঠলুম। দাদা কিন্তু নির্বিকার। দেখলুম সে আফিংয়ের মাত্রাটা একটু বাড়িয়ে দিলে মাত্র। শিকার উৎসবের দিন 2 আগে দাদা আমাকে আড়ালে ডেকে নিয়ে গিয়ে বললে, আমায় একটু ধুনো জোগাড় করে দিতে পারিস? আমার কাছে মঠের ভাঁড়ার থাকতো। হঠাৎ এত জিনিস থাকতে তার ধুনোর কি দরকার হয়ে পড়ল, তাই ভেবে তাকে জিজ্ঞেস করলুম, ধুনো দিয়ে কি হবে? দে তো খানিকটা ধুনো, একটা ওষুধ তৈরি করতে হবে। ভাঁড়ার থেকে খানিকটা ধুনো তাকে দিয়ে আমি তককে তককে ফিরতে লাগলুম। দেখলুম যে দাদা নিজের ঘরে গিয়ে ধুনোটাকে গুঁড়িয়ে 3-4টে গুলি পাকিয়ে টপ টপ করে গিলে ফেললে। পরদিনই দাদা অসুস্থ হয়ে পড়ল। তার 2 দিন পরে মঠের উৎসব। উৎসবের দিন দাদার অবস্থা রীতিমতো খারাপ হয়ে দাঁড়ালো। তার অসুখের জন্য আমায় তার কাছে থাকতে হলো বলে পাপ শিকারের হাত থেকে মুক্তি পেয়ে গেলুম। সন্ধ্যের একটু পরে দাদার অবস্থা শোচনীয় হয়ে দাঁড়ালো। ক্রমে তার চোখ দুটো লাল হয়ে কোটর থেকে ঠেলে বেরিয়ে আসতে আরম্ভ করলে। অবস্থা দেখে আমার মনে হতে লাগলো যে এখনই তার প্রাণ বেরিয়ে যাবে। দাদা আমায় বললে, স্বামীজিকে একবার ডাক, তার কাছে পাপ স্বীকার না করলে আমি শান্তিতে মরতে পারবো না। দাদা পাপ স্বীকার করলে আমার অবস্থাটাও বিশেষ সুবিধার হবে না ভেবে তাকে বললুম, দাদা এ সময় আর এসব কেন? সে বোধ হয় আমার মনের কথা বুঝতে পেরে বললে, তোর কিছু ভয় নেই, তুই স্বামীজিকে ডেকে নিয়ে আয়। স্বামীজিকে ডেকে আনলুম। তিনি কাছে এসে দাদার অবস্থা দেখে শিউরে উঠলেন। দেখলুম তার কষ্ট দেখে তার চোখ জলে ভরে উঠল। কাতর স্বরে দাদাকে ডেকে তিনি জিজ্ঞেস করলেন, জপেন বড় কষ্ট হচ্ছে বাবা? দাদা হাঁপাতে হাঁপাতে বলতে লাগলো, প্রভু, দেবতা, আমার বোধহয় সময় হয়ে এসেছে, কিন্তু যাবার আগে আমি যে পাপ করেছি তা আপনার কাছে স্বীকার করে না গেলে আমি মরেও সুখ পাব না। সচ্চিদানন্দ বললেন, তার সেই কথাগুলো মনে পড়লে আজও আমার শরীর রোমাঞ্চিত হয়ে ওঠে। তিনি বললেন, তীর্থযাত্রার আগে আর উপদেবতাকে প্রণাম কেন বাবা? পাপ স্বীকার করার উদ্দেশ্য চোখের সামনে নিজের কীর্তির একখানা জ্বলন্ত ছবি রেখে দেওয়া, ভবিষ্যতে জীবনযাত্রার পথে ঠিক হয়ে চলবার একটা উপায় মাত্র। তোমার আত্মা এখন অনন্তের পথে পাখা বিস্তার করেছে। দেহির নিক্তিরোজনের পাপ পুণ্যের বিচারে সেখানকার কোনো লাভ নেই। তুমি নিশ্চিন্ত হও। সচ্চিদানন্দের এইসব কথা শুনেও দাদা পাপ স্বীকার করবার জন্য জেদাজেদি করতে লাগলো। তার সেই কাণ্ড দেখে আমার তখন ইচ্ছে হচ্ছিল গলাটা টিপে পাপ স্বীকারের মজাটা একবার বার করে দিই। দাদার জেদ দেখে স্বামীজি তাকে প্রশ্ন করলেন, নিজের পত্নী ছাড়া কখনো অন্য কোনো স্ত্রীলোকের? সচ্চিদানন্দের কথা থামিয়ে দিয়ে দাদা বললে, প্রভু, আমি অবিবাহিত। তাছাড়া মাতৃগর্ভ হতে ভূমিষ্ঠ হবার পর শিশু যে বিষয়ে যেমন নির্দোষ থাকে, ওই বিষয়ে আমিও সেই রকম নিষ্কলঙ্ক। দাদার কথা শুনে তো আমার মাথাটা লাট্টুর মতো ঘুরতে লাগলো। ওহ, কি ভয়ানক! জীবন মৃত্যু সন্ধিস্থলে দাঁড়িয়ে যে এইরকম মিথ্যে বলতে পারে, তার গুণ নির্দেশ করবার মতন বিশেষণ বোধহয় পৃথিবীর কোনো ভাষার অভিধানের মধ্যেই পাওয়া যাবে না। কথাটা শুনে বোধহয় স্বামীজিরও মাথা ঘুরে গিয়েছিল। তিনি একটু চুপ করে থেকে তাকে বললেন, বৎস, এ বিষয়ে তুমি আমার চেয়ে ঢের উন্নত, তুমি ধন্য। তিনি আবার প্রশ্ন করলেন, আমি শুনেছি তুমি ব্যবসাদার ছিলে। ব্যবসায় অনেক সময় অনেক অসৎ উপায় অবলম্বন করতে হয়। তাছাড়া অর্থের উপরেও লোভ অত্যন্ত বাড়ে। তুমি কি কখনো সেই লালসায় অভিভূত হয়েছিলে? প্রশ্ন শুনে দাদা বিকট একটা হাসির আওয়াজ করলে, কিন্তু এক মুহূর্ত পরেই বুঝতে পারলুম যে সেটা হাসি নয়, কান্না। হাউ হাউ করে কেঁদে সে বলতে লাগলো,
প্রভু, আমি অতি লোভী। বিবাহ না করলেও আমার সংসার ছিল খুব বড়। কিসে কেমন করে আমি আমার বাপ মা ভাই বোনেদের সুখে স্বাচ্ছন্দ্যে রাখতে পারবো, রাত দিন কেবল সেই চিন্তাই করেছি, আর সেই লোভে তন্ময় হয়ে অর্থ উপার্জন করেছি। হ্যাঁ, আমার কি মুক্তি হবে না? এই বলে সে সচ্চিদানন্দের পা জড়িয়ে ধরলে। স্বামীজি তাকে আশ্বাস দিতে লাগলেন, কিন্তু সেসব কথা কি তার কানে যায়? সে থেকে থেকে গুমরে গুমরে কেঁদে ওঠে আর বলে, প্রভু, আমার কি হবে? সচ্চিদানন্দ আর কোনো প্রশ্ন না করে তার বুকে হাত বুলিয়ে দিতে লাগলেন। উত্তেজনায় তার শ্বাস প্রশ্বাসের ভয়ানক কষ্ট হতে লাগলো। আস্তে আস্তে চোখ দুটো বুজিয়ে ফেলে সে একটুখানি শান্ত হল। কিছুক্ষণ এইরকম স্থির হয়ে পড়ে থেকে আবার সে ভেউ ভেউ করে কেঁদে উঠল। আমি ভাবলুম, আবার কি হলো? দাদা আবার বলতে শুরু করলে, প্রভু, আমি অতি পাপী, আমি অতি চোর, জোচ্চোর। যখন ব্যবসা করতুম তখন একদিন হিসেব মিলিয়ে বাড়ি যাবার সময় দেখি যে কয়েকটা টাকা তবিলে বেশি পড়ে রয়েছে। বোধহয় কেউ ভুলে বেশি দিয়ে গিয়েছে মনে করে আমি আমার কর্মচারীদের টাকাটা আলাদা করে রেখে দিতে বলেছিলুম। আজ মনে হচ্ছে টাকাটা তো কাউকে দেওয়া হয়নি, আমার কি হবে? বলে এসে কপাল চাপড়াতে লাগলো আর থেকে থেকে উঠে বসতে আরম্ভ করলে। সামনে একটা নরহত্যা হয় দেখে স্বামীজি সেখান থেকে উঠে বাইরে চলে গেলেন। দাদার আগ্রহে আবার তাকে ডেকে আনতে হলো। এবার সে তাকে কি বললে জানো? বিলাস একবার গলাটা সাফ করে ভৈরবের দিকে চেয়ে একটু নিচু গলায় বললে, এবার সে কি বললে জানো? এবার দাদা বললে, প্রভু, আপনি বলুন, আমার দ্বারা পৃথিবীর কোনো উপকার হতে পারবে কি? আমার ইচ্ছা যে আমি এইখানেই আমার পাপের প্রায়শ্চিত্ত করে যাই। আপনি যদি আশ্বাস দেন তো এবারের মতন আমি মৃত্যুকে ফিরিয়ে দিতে পারি। আপনার আশীর্বাদে আমার সে শক্তি আছে। দাদার এই কথা শুনে আমার মাথার ভেতরে কিরকম একটা অস্বাভাবিক যন্ত্রণা হতে লাগলো। সেখানে আর দাঁড়িয়ে থাকা চলল না। কোনো ক্রমে দেয়াল ধরে ধরে বাইরে চলে এলুম। সমস্ত রাত্রি ধরে স্বামীজিতে আর দাদাতে কি কথাবার্তা হলো জানি নে। সকালবেলা উঠে দেখি সে দিব্যি হেঁটে ফিরে বেড়াচ্ছে। আমার সঙ্গে দেখা হতেই সে আমায় ডেকে বলে দিলে, ধুনোর কথাটা কাউকে বলিসনি। আমি মনে মনে ভাবলুম, ও বাবা, ধুনোর এত গুণ। এই ব্যাপারের মাসখানেক পরে আমি আর আমার মঠের আর একজন সেবক ত্রিকুট মঠের একজন সন্ন্যাসীকে দেখতে গিয়েছিলাম। সেখানে আমরা প্রায় 6 মাস ছিলুম। এই ত্রিকুট মঠ আমাদের মঙ্গল মঠ থেকে মাসখানেকের রাস্তা। এই ত্রিকুট মঠে বসেই আমরা শুনতে পেলুম যে আমাদের মঠে আনন্দ স্বামী বলে একজন মস্ত অদ্বৈতবাদী পুরুষ এসেছেন। সচ্চিদানন্দ এই সন্ন্যাসীকে গুরু করেছেন। দেশ বিদেশ থেকে লোকে এই মহাত্মাকে দেখতে আসছে। তিনি অনেক দুরারোগ্য ব্যাধিও সারিয়ে দিচ্ছেন। নিজেদের মঠে এমন একজন মহাত্মার সমাগম হয়েছে শুনে আমরা সেই দিনই ত্রিকুট ত্যাগ করে মঙ্গল মঠের দিকে যাত্রা করলুম। মঠে এসে দেখি সেখানে চারিদিকে ধুমধাড়াক্কা লেগে গিয়েছে। সেবকদের থাকবার জন্য বড় বড় বাড়ি হচ্ছে। একদিকে একটা বড় আতুর আশ্রম খোলা হয়েছে। লোকে লোকারণ্য, তার মধ্যে বড় লোকই বেশি। স্বামী সচ্চিদানন্দ সম্প্রতি গুরুর আদেশে প্রচারে গিয়ে অনেক অর্থ ও অনেক শিষ্য সংগ্রহ করে এনেছেন। আনন্দ স্বামীর থাকবার জন্য সুন্দর একখানা শ্বেতপাথরের মন্দির হয়েছে। স্বামীজি তার মধ্যে ধুনি জ্বালিয়ে বসে আছেন। মন্দিরে ঢুকে স্বামীজিকে প্রণাম করে তার মুখের দিকে চেয়ে দেখি, হরি হরি, আনন্দ স্বামী আর কেউ নন, আমার দাদা শ্রীযুক্ত যপেন্দ্রনাথ মুখোপাধ্যায়। মঠের একজন সেবককে ব্যাপার কি তা জিজ্ঞেস করে জানলুম স্বামীজি একজন ছদ্মবেশী মহাপুরুষ সচ্চিদানন্দের তপস্যায় সন্তুষ্ট হয়ে তাকে ছলনা করতে এসেছিলেন। সচ্চিদানন্দ একদিন স্বপ্নে এই কথা জানতে পেরে সকালে উঠে তাঁর পায়ের ওপর পড়াতে তিনি সন্তুষ্ট হয়ে তাঁকে শিষ্যত্বে বরণ করে নিয়েছেন। ক্রমে শুনলুম যে আমার অবর্তমানে সেখানে অনেক কাণ্ড ঘটে গিয়েছে। আনন্দকে একদিন সাপে ছোবল মেরেছিল, আসল জাত সাপ।
তিনি ধ্যানস্থ হয়ে সেই বিষ নামিয়ে দিয়েছেন। এই রকম অনেক অলৌকিক কাণ্ড তিনি এই কয়েক মাসের মধ্যেই করে ফেলেছেন। দেখে শুনে আমার মনে অহংকার হলো যে এমন দাদার ভাই আমি। কিন্তু সচ্চিদানন্দের মতন অমন মহাপুরুষের সঙ্গে এইরকম ব্যবহার আমি কিছুতেই সহ্য করতে পারলুম না। একদিন দাদাকে আড়ালে পেয়ে আমি খুব গালাগালি দিলুম। গাল খেয়ে সে আমায় গোটা কয়েক হীরের আংটি দিয়ে বললে, এগুলো নিয়ে তুই সংসারে ফিরে যা, বিক্রি করে যা হবে তাতে তোর সারা জীবন সুখে কেটে যাবে। বুঝলুম তার চক্ষু লজ্জা এখনো কাটেনি। মঙ্গলমঠ আর আনন্দস্বামীর নাম দিনে দিনে চারিদিকে প্রচার হয়ে পড়তে লাগলো। মঠ থেকে অনেক সৎ কাজ হতে লাগলো। চারিদিক থেকে নতুন নতুন সেবক এসে জুটতে আরম্ভ করলে। এত গোলমালের মধ্যেও দাদার অহিফেন সেবন ও মাঝে মাঝে রাত্রে লুকিয়ে বেরিয়ে যাওয়া চলতেই লাগলো। একবার হঠাৎ ঠান্ডা লেগে 3 দিনের জ্বরে আনন্দ পঞ্চত্ব পেলেন। সেবকরা বললে স্বামীজি দেহত্যাগ করলেন। বাংলা খবরের কাগজওয়ালারা লিখলে একে একে নিভেছে দেউটি। সমস্ত ভারতবর্ষ বললে দেশের একজন মহাত্মা অকালে চলে গেলেন। আমি সেই দিনই মঠ ছেড়ে কলকাতায় চলে এলুম। কলকাতার বিডনকুঞ্জে মহতী সভা হলো। অদৃষ্টের বিড়ম্বনায় পড়ে আমায় সেই সভায় দাঁড়িয়ে 1 ঘন্টা ধরে আনন্দের গুণাবলী ব্যাখ্যা করতে হয়েছে। আনন্দ স্মৃতি সমিতি হলো, আনন্দ ধনভাণ্ডার খোলা হলো। ভাণ্ডার রক্ষকটি মাস কয়েক হলো টাকা কড়ি মেরে দিয়ে ফেরার হয়েছেন। এখনো এই আনন্দ স্বামীর নামে মঠ চলছে। দেশ বিদেশে এই মঠের শাখা পর্যন্ত স্থাপিত হয়েছে। দলে দলে রোগী তার সমাধির পাশে হত্যে দিয়ে পড়ে থাকে। তারা ওষুধও পায়। শুনেছি তাতে রোগও সারে। বিলাসের গল্পের পর আমাদের সেদিনকার মতন আড্ডা ভাঙল। পরদিন ভৈরব এসে বললে সে ত্রিকুট মঠে যাবার সমস্ত বন্দোবস্ত ঠিক করে ফেলেছে।